7 বছর আগে রায়চৌধুরী পরিবারে একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনার জন্য এই কণিকাই দায়ী। কণিকাই নিজের বড় ভাই হীরেনের ব্যাপারে নিজের বাবা শশাঙ্ক আর ছোট ভাই ধীরেনকে ভুল বুঝিয়েছিল। কণিকার জন্য নীলের পরিবারকে কলকাতায় শিফট হতে হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। বর্তমান সিচুয়েশন সম্পর্কে কণিকার কোনো ধারণাই নেই। হীরেনবাবু কোম্পানি ছাড়ার পরেই রায়চৌধুরীদের হঠাৎ করে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। তখন নীলের সঙ্গে ফের যোগাযোগ করেন ওর ঠাকুরদা শশাঙ্ক বাবু। রায়চৌধুরীদের ব্যবসার সমস্ত দায়িত্ব তুলে দেন ওর হাতে। নীলের সমস্ত শর্তও মেনে নেন। ওকে সিইও বানান তিনি। আর মেনে না নিয়ে উপায় কি? রায়চৌধুরীদের ওই ক্ষতির মুখ থেকে বাঁচিয়েছে নীল। যে বাড়িতে এখন ওরা সবাই দাঁড়িয়ে আছে, সেটাও এখন নীলের। আসলে নীল রায়চৌধুরী পরিবারকে লোন দিয়েছে। ও চাইলেই এক্ষুনি নিজের বাড়িতে থাকার অধিকার দেখাতে পারে। রায়চৌধুরী পরিবারের সদস্যদের পথে বসাতে পারে। এক মুহূর্তের মধ্যে যে কাউকে বাড়ি থেকে বের করে দেওয়ার ক্ষমতা রাখে নীল। আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি কিছু ভুল বললাম? আমরা তো এদের এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তাই না? তারপরেও এখানে আবার চলে এসেছে। এদের সাহস দেখে তো বলিহারি যাই। কটাক্ষের সুরে বলল কণিকা। তারপর নীলের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলে উঠল, আর এদের এই গুণধর ছেলে কোনো তো কাজের নয়, অন্য এক পরিবারে গিয়ে তাদের ঘর জামাই হয়ে থাকছে। ফ্রিতে খাচ্ছে দাচ্ছে আর ঘুমোচ্ছে। এরা এখানে আবার কি চাইতে এসেছে? বেশ জোরেই কথাগুলো বলল কণিকা। ওর কথা শুনে আশপাশের সকলে নীল আর ওর বাবা মায়ের দিকে তাকিয়ে রইল। অপরদিকে হীরেনদের চোখে মুখে ফুটে উঠল দুশ্চিন্তা। আমাদের মেইন অফিস কলকাতাতেই। সেখান থেকে সারা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে আমাদের কোম্পানি। তাই মেইন অফিসের কাজকর্ম দেখার সুযোগ পেয়েছো বলে নিজেকে খুব বড় মনে করো না, বুঝলে? তুমি কিচ্ছু নও, কেউ নও। তোমার ঠাকুরদা আর কাকা দয়া করে এই দায়িত্ব তোমার কাঁধে তুলে দিয়েছে। এতে আমার মত একেবারেই ছিল না। এটা বলতে বলতে নীলের দিকে তেড়ে এলো কণিকা। ঘেন্নার নজরে ওর দিকে তাকিয়ে রইল। নীল, তুমি আবার এখানে চলে এলে? তোমার আত্মসম্মান বলে কিছু নেই না? হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে বাইরে বেরিয়ে এসে নীলের দিকে আঙুল তুলে কথাটা বলল কণিকার ছেলে রক্তিম। রক্তিম আর নীল সমবয়সী। ছোটবেলা থেকেই নীলের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠত না রক্তিম। নীল সব সময় ওকে হারিয়ে দিত। তাই নিজের ছেলেকে সব সময় নীলের থেকে দূরে দূরে রাখত কণিকা। কখনো ওর সঙ্গে খেলতে দিত না। সব সময় সব কিছুতে নীলের সঙ্গে কম্পেয়ার করত রক্তিমের। ওর কাছে নীলের ব্যাপারে খারাপ কথা বলে ওর মন বিষিয়ে রাখত। তাই ছোটবেলা থেকেই ওদের মধ্যে কোনো মিল নেই। নীলকে এখনো ঘেন্না করে রক্তিম। একটা পরিবারকে বোকা বানিয়ে ঘর জামাই হয়ে থাকছে, এর থেকে লজ্জার ব্যাপার আর কি বা হতে পারে? নীলের দিকে ঘেন্নার নজরে দেখতে দেখতে বলল কণিকা, ভালো জামা কাপড় পরলেই কেউ বড় মানুষ হয়ে যায় না। নিজের অতীত কখনো ভুলে যেও না। এই বাড়ি থেকে কিভাবে ধাক্কা দিয়ে বের করেছিলাম মনে আছে তো? কণিকা, রক্তিম, এসব কি হচ্ছে? এখানে অনেক গেস্ট উপস্থিত আছেন। এটা আমাদের পারিবারিক ব্যাপার। প্লিজ সিনক্রেট করো না, ফিসফিস করে বলল ধীরেন। এরপর নীলের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তোমার পিসি আর রক্তিমের কথায় কিছু মনে করো না। আজকে একটা শুভ দিন। ওদিকে হলুদ কোটা শুরু হয়েছে, তোমরা বরং ওখানে যাও। তবে নীলের চোখ মুখ কিন্তু রাগে লাল হয়ে গেল। হিরেনও এত অপমান সহ্য করতে পারছিলেন না। নিজের লোকের মুখ থেকে এত কটু কথা শুনে জয়ন্তীর মুখও নিচু হয়ে গেল। ছোটদা, তুমি কাদের হয়ে কথা বলছো? এরা আমাদের পরিবারের কেউ নয়। তুমি কি সব ভুলে গেলে? কণিকা এবার ওর ছোট দাদা ধীরেনকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করলো। হ্যাঁ মামা, মা তো ঠিকই বলেছে। তুমি কেন ওদের সাপোর্ট করছো? এ কথা বলতে বলতে রক্তিম হীরেন এবং জয়ন্তীর দিকে তাকিয়ে বলল, বড় মামা, বড় মামি, তোমাদের তো বয়স হয়েছে। এই বয়সেও ইনসাল্টেড হতে ভালো লাগে? কণিকা দুই ভাইয়ের ছোট বোন, তাই শশাঙ্কবাবুর খুবই আদরের। কণিকা প্রথম থেকেই নিজের ছেলে রক্তিমকে রায়চৌধুরী পরিবারের হত্যাকর্তা বিধাতা বানাতে চেয়েছিল, কিন্তু পারেনি। তাই নাটক করে হীরেনকে গোটা পরিবার থেকে আলাদা করে দিয়েছিল, যাতে নীল কোনো কিছুই না পায়। আর রক্তিমের কাছে চলে আসে সবকিছুর অধিকার। নীল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কণিকাই ধীরেনকে সিইও পদে বসতে ইনফ্লুয়েন্স করে। আর নিজের ছেলেকে হবু বোর্ড অফ ডিরেক্টর বলে ঘোষণা করে কণিকা। কিন্তু কথায় আছে না, ভগবান অলক্ষ্যে হাসেন। নীলের কাছ থেকে যা কিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল তা আবার ওর কাছেই ফেরত এলো।
উল্টে এবার রক্তিমকে পিছনে ফেলে অনেকটা সামনের দিকে এগিয়ে গেল নীল। এই পরিস্থিতিতে রক্তিমের তো রাগ হওয়ারই কথা। রক্তিম, আজ অর্ণবের বিয়ে। আজকের দিনে আমি তোমার সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা করতে চাই না। নিজের মুখ বন্ধ করো, না হলে এর ফল ভালো হবে না। রক্তিমের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে কথাগুলো বলল নীল। নীল এতদিন এত অপমান সহ্য করে নিয়েছে, কিন্তু আজকে নিজের বাবা মায়ের এত বড় অপমান ও আর সহ্য করতে পারছিল না। কণিকা আর রক্তিমের কথা শুনে রাগে হাত পা কাঁপছিল নীলের। কি বললে? ফল ভালো হবে না? আচ্ছা, তাই নাকি? আমিও দেখতে চাই এর ফল কি হয়, দেখাও দেখি। কথাটা বলেই জোরে জোরে হেসে উঠল রক্তিম। প্লিজ নীল, নিজের রোয়াব নিজের কাছেই রাখো, আর দেখালেও কলকাতায় দেখিও। এটা রায়চৌধুরীদের পৈতৃক বাড়ি, এখানে মা আর আমার দুজনের অধিকার রয়েছে। এই বাড়িতে দাঁড়িয়ে এত লোকের সামনে তুমি আমার গায়ে হাত তোলার হুমকি দিচ্ছ? গায়ে হাত তুলতে সাহস লাগে বুঝলে, যেটা তোমার নেই। ভুলে যেও না, এটা আমার এলাকা। বাস, অনেক হয়েছে। এখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, সেটা কি তোমরা ভুলে গেলে? এত বছর পর গোটা পরিবার আবার এক হয়েছি, এখন তোমরা নিজেদের মধ্যে এভাবে বিহেভ করলে গেস্টরা কি ভাববে? চিৎকার করে পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে বলল ধীরেন। ওদের সঙ্গে আমাদের রায়চৌধুরী পরিবারের কোনো সম্পর্ক নেই। ঘেন্নার নজরে নীল হীরেনদের দিকে তাকিয়ে কথাটা বলল কণিকা। এখন হয়তো একটু টাকার মুখ দেখেছে, কিন্তু তাও পছন্দ বদলায়নি। এদের জামা কাপড় একবার শুধু দেখো, মনে হচ্ছে সেল থেকে কেনা। এসব ভদ্রলোকেরা পরে নাকি? কণিকার মুখে এসব শুনে হীরেন চোখের সামনে অন্ধকার দেখলেন। মাথা ঘুরতে লাগলো ওনার, ঘামে ভিজে গেল ওনার পুরো শরীর। 2-3 সেকেন্ডের মধ্যে একটা গোঙানির আওয়াজ করে মাটিতে পড়ে গেলেন হীরেন। বাবা, বাবা, কি হলো তোমার? চোখ খোলো, কথা বলো বাবা, প্লিজ। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ে হীরেনকে সামলাতে লাগলো নীল। কি গো, শুনছো? কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? চোখ খোলো লক্ষ্মীটি। জয়ন্তীও মাটিতে বসে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। বিয়ে বাড়িতে একটা রই রই পড়ে গেল। সবাই এসে ভিড় করলো। সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে ফোন বের করে লোকাল হাসপাতালের নম্বর ডায়াল করলো নীল। তারপর কড়া নজরে কণিকা আর রক্তিমদের দিকে তাকালো সে। ভীষণ রাগ হচ্ছিল নীলের। ওদের জন্যই আজ হীরেনের এই অবস্থা হয়েছে। সকলের সামনে এত অপমান সহ্য করতে পারেননি হীরেন। রক্তিম, আমার বাবার কিছু হলে তোমাকে আমি ছাড়বো না। রাগে নীলের চোখ লাল হয়ে গেল। এত জোরে চিৎকার করলো নীল যে পুরো বিয়ে বাড়ি কেঁপে উঠল। আরে যাও যাও, তোমার মতো কত দেখলাম আমি। রক্তিমের চোখে কোনো লজ্জাবোধ নেই, এখনো দম্ভের সাথে উত্তর দিল। এত অপমান আর সহ্য হচ্ছিল না নীলের, তাই ধীরেনের দিকে তাকিয়ে বলল, কাকা, আমার মনে হচ্ছে রায়চৌধুরী পরিবারকে পয়সা দিয়ে আমি কোনো ভুল করে ফেলেছি। আমার 80 কোটি টাকা আমার দেওয়া পুরো শেয়ার ফেরত চাই। একদিনের মধ্যে এই টাকাটা যেন আমার অ্যাকাউন্টে ঢুকে যায়। নীলের মুখে এই কথা শুনে ওখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল। সকলেই জানতো যে হীরেনের পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তাহলে ওদের কাছে 80 কোটি টাকা কোথা থেকে এলো? এই ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। তোমার কাছে 80 কোটি টাকা কোথা থেকে এলো? আর আমরা, রায়চৌধুরী পরিবার তোমার কাছ থেকে টাকা ধার নেবে? এটা কি ধরনের ইয়ার্কি? কণিকা আরো ঘেন্নার নজরে নীলের দিকে তাকিয়ে রইল। নীলের মাথায় আগুন জ্বলছিল। আমি তোমার সাথে কথা বলছি না পিসি। আমি দাদুকে টাকা ধার দিয়েছিলাম, আর আমাদের মধ্যে একটা চুক্তিও হয়েছিল। আমি আমার টাকা ফেরত চাই, ব্যাস। এতদিন পর একসাথে হয়েও কি আবার ভেঙে যাবে রায়চৌধুরী পরিবার? নীল কি বাঁচাতে পারবে ওর বাবাকে, নাকি এই বিয়ে বাড়িতেই বিশাল বড় কোনো সর্বনাশ ঘটে যাবে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।